পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। প্রথম এর মধ্যে আছে যে অনেকগুলো আছে, 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট, এর পাশে আরো 800 বিঘা জমি, তারপরে যে সমস্ত 5 তারকা হোটেলের 2,86,000 যত আছে সবগুলো বাজেয়াপ্ত করেছে। এবং এগুলার কমিশনের আবেদনের প্রেক্ষিতে আমাদের যে সাবেক আইজিপি ওনার প্রায় সমস্ত সম্পত্তির দলিল গোপালগঞ্জে যেগুলো আছে সেই দলিলগুলোকে ক্রপ করেছেন এবং ওনার সম্ভবত 33টা ব্যাংক অ্যাকাউন্টের স্থাবর অস্থাবর যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে মানে কি বলবো যে এটাকে ওই ক্রপ করার একটি রায় হয়েছে এটা জজ কোর্ট থেকে। তা আমি আশা করব যে একের পর এক এই বিষয়গুলো আলোর মুখ দেখবে এবং দুর্নীতিবাজ যারা আমার রাষ্ট্রের সম্পদ পাচার করে চুরি করে যারা আমাদেরকে এই অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছেন সেগুলো আমাদেরকে, আমি একটু ছোট করে তথ্যটা একটু বলি যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। প্রথম আলো। একই সঙ্গে তার সম্পদ কেনার 83 দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসমাস জগলুল হোসেন, জগলুল ভাই আপনার নামে নাম আর কি, আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খোরশেদ আলম খান প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী খোরশেদ আলম খান প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে দুদক সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন। এবং এর মধ্যে আছে হলো যে যে অনেকগুলো আছে, 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট, এর পাশে আরো 800 বিঘা জমি, তারপরে যে সমস্ত 5 তারকা হোটেলের 2,86,000 যত আছে সবগুলো বাজেয়াপ্ত করেছে এবং এগুলার ক্রোকের নির্দেশ দিয়েছে। তাই আমি এটি একটি ভালো খবর। বাংলাদেশের দুর্নীতি বিরোধী চলমান যে অভিযান আরো সামনের দিকে চলবে এবং দুর্নীতিবিদরা আইনের আওতায় আসবে। আর বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের সবাই যেন এভাবে আইনের আওতায় আসে দেশে, এবং অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেটি মানুষ দেখতে চায়। কারণ অর্থনৈতিক সংকটের জায়গা কিন্তু তৈরি হয়েছে এই ধরনের দুর্নীতি, এই ধরনের আর্থিক অপশাসন, অব্যবস্থাপনা এবং কি বলবো যে এই যে কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের যে সরকারি পৃষ্ঠপোষকতায় যাদের হাতে এই অর্থনীতি আজকে লোপাট হয়েছে তারা আইনের আওতায় আসবে, সেটি বোধহয় জাতি কঠিন ভাবে খুব বেশি ভাবে প্রত্যাশা করে। আর আমি দর্শকদেরকে বলবো যে আমি আশাবাদী মানুষ এই দম বন্ধ করা একটি অবস্থা থেকে পরিত্রাণ জাতি পাবে এবং সেই পরিত্রাণ বাংলাদেশের মানুষকেই করতে হবে এবং সেই পথটাও বাংলাদেশের মানুষকে তৈরি করতে হবে এবং তারা তৈরি করবে সেই ভরসা, সেই আশা বাংলাদেশের মানুষের প্রতি আমার আছে এবং সেই বিশ্বাসটুকু আন্দোলনকামী এই যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিও আছে। এবং আওয়ামী লীগ তাদের ভুলটা বুঝবে এবং স্বীকার করবে এবং ভুল সংশোধন করে তারা এই যে 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 অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে, ভোটাধিকার হরণ হয়েছে, সেটা জনগণকে ফিরিয়ে দেবে বলে আমি আশা করতে চাই। যদিও এই আশাটা আমার সাথে হয়তো 1 ভাগ মানুষও করবেন না, কিন্তু আমার সামনে এই ক্ষমতার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক যে উপায়, যে সঠিক নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থার যদি সংস্কার আমরা করতে না পারি আন্দোলনের মধ্য দিয়ে, তাহলে কিন্তু এই ক্ষমতার পট পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট এবং অনেক সময় অসাধ্য ব্যাপার সাংবিধানিক ভাবে। আমি একজন শিক্ষক মানুষ, আমি ওটি চাইবো যে চলমান এই রাজনীতি বেগবান হবে এবং সরকারকে বাধ্য করবে তারা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে, জাতি তাদের নিশ্চয়ই তাদের পাশে থাকবে। যদি তাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট দিতে যায় না, তাহলে সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য নিশ্চয়ই এই বিরোধী রাজনৈতিক দল সাড়া দিয়ে তারা এই সরকারকে বাধ্য করবে এই নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে এবং জনগণের যে মালিকানা, জনগণকে ফিরিয়ে দেওয়ার আন্দোলনকে সফল করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করতে চাই। আমি ওই বলছি না যে মাননীয় প্রধানমন্ত্রী চোরদের সর্দার, বাট আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমন ভাবে ধ্বংস করা হয়েছে। এখন বেনজির সাহেব তো সে কুশীলবের একটা পার্ট, যে সমস্ত কুশীলবদের কথা বলা হয় যে এই নির্বাচনে 26 জন, 2018 26 জন, 2014 26 জন, এই যদি এটা হিসাব করেন তাহলে 2018 যে নির্বাচন এবং 2014 যে নির্বাচন, এটা সরাসরি ডক্টর বেনজির জড়িত এবং এই সরকারকে অসাংবিধানিক এবং অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা কন্টিনিউ করার জন্য তার গুরুতর অবদান রয়েছে। তাহলে তার বিচার আপনি কার কাছে যাবেন, কোন সরকারের কাছে যাবেন? মানে উনি যাদেরকে সহযোগিতা করে একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা সরকার গঠন করে দিয়েছে, আপনি ওনাদের কাছে বিচার চাচ্ছেন?
তো এটি আসলে ভূতের মুখের আমি এখানে আমরা একটু মূলত প্রশ্ন করি আপনাকে, যেটা বেনজির আহমেদ সরকারকে সহযোগিতা করেছে নির্বাচনে আসতে 14 বা 18-তে, তাহলে এখন সরকার বেনজির আহমেদের কে নিয়ে তদন্ত করছে, বা যেটা হাসনাত আলী সাহেব বললেন আদালত নির্দেশ দিয়েছে ওনার সমস্ত সম্পত্তি ক্রোকের জন্য, এখন সরকার বেনজির আহমেদের উপর এতটা কঠোর হওয়ার কারণ? এতটা কঠোর হলো আমাদেরকে একটু সান্ত্বনা দেওয়া, জনগণকে একটু সান্ত্বনা দেওয়া যে আমি তো অনেক কিছু করছি, যেমন প্রধানমন্ত্রী তো বলেছে যে আমাকে সরিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী কাকে বসাবেন, আর তো কোনো যোগ্য লোক নাই, উনি ছাড়া আর কোনো যোগ্য লোক নাই। এই জন্য বলছে যে আমি আসি, ক্ষমতায় থাকি, আমি তোমাদেরকে সুশাসন দেওয়ার চেষ্টা করছি। এটাই হলো ডক্টর বেনজিরের এই যে বিষয়টা যেহেতু পত্রপত্রিকায় আসছে, এটা জাস্ট যেহেতু পত্রপত্রিকায় আসছে, এটা বিশ্বকে দেখানো হলো, জনগণকে দেখানো হলো। এখন কতটা কার্যকর হয় সেটা আপনি দেখেন। আপনার কি খেয়াল আছে যে নারায়ণগঞ্জের 7 খুনের যে হোতা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, যিনি আমাদের ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার জামাই, তার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে লোয়ার কোর্টে। এবং ওটা দেখবেন যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তার ফাঁসি কার্যকর হবে না। আমাদের ওসি প্রদীপ, ওনারও কিন্তু জাজমেন্ট হয়েছে এবং এবং তারও কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে লোয়ার কোর্টে। কিন্তু আপনি দেখবেন শেখ হাসিনা যদি আগামী 10 বছর পাওয়ারে থাকে, ওনাদের কিন্তু ফাঁসি কার্যকর হবে না। তো এখন এইটা যদি আমাদেরকে দেখানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, এবং ডক্টর হাসনাত ভাই যদি একজন প্রফেসর মানুষ, এটা নিয়ে যদি উনি আশ্বস্ত থাকতে চান, এটা নিয়ে যদি উনি সন্তুষ্ট থাকতে চান, এবং ওনার এই বক্তব্য যদি জনগণকে যদি উনি উদ্বেলিত করতে চায় যে হ্যাঁ দুর্নীতির মামলা হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, এখন কার কাছে আপনি বিচার চাবেন? যাই হোক, আমি এর থেকে আর বেশি বলতে চাচ্ছি না। আর আরেকটা যেটা বললেন আমাদের হাসনাত ভাই, যেটা বললেন সেটা হলো যে অর্থনৈতিক অভ্যুত্থান হবে কি হবে না উনি নিশ্চিত না। ডক্টর হাসনাত, আমি আপনাকে নিশ্চিত করে বলছি আলটিমেটলি অর্থনৈতিক অভ্যুত্থানের দিকে যাচ্ছে এবং অর্থনৈতিক অভ্যুত্থান হবে। কারণ ক্ষমতা পরিবর্তন, একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করার 4টা পদ্ধতি রাস্তায় কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন। একটি হচ্ছে নির্বাচন, একটি হচ্ছে সামরিক অভ্যুত্থান, একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, আর একটি হলো বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান। 4টাই কিন্তু উনি ভারতের সহায়তায় উনি কন্ট্রোল করে ফেলেছে। এখন অর্থনৈতিক অভ্যুত্থানটা কি? আপনি যদি 5 টাকার জিনিস যদি আপনাকে 25 টাকাতে কেনা লাগে, আপনার 50 টাকার 1 কেজি চাল যদি আপনাকে 300 টাকাতে কেনা লাগে, তাহলে আপনি তো সরকারি চাকরি করেন, ইউনিভার্সিটি প্রফেসর, মাস গেলে আপনার বেতনটা হয়তো ঢুকে যায়, আপনি বুঝতে পারেন না। কিন্তু যার 50 টাকার চাল আপনাকে 300 টাকাতে কেনা লাগবে, এটা যখন খোদা, তার ছেলে মেয়ের সংখ্যা হয়তো 3-4 জন, তার ফ্যামিলি মেম্বার হয়তো 5-6 জন, তখন আগে খেত 3 বেলা, এখন খাবে 1 বেলা, তখন এই পেটের ক্ষুধা, এটি হলো সবচেয়ে বড় ক্ষুধা এবং সবচেয়ে বড় কষ্ট। এবং মানুষ যখন রাস্তায় নেমে আসবে তখন কিন্তু এই পুলিশের রাইফেলের গুলি এবং পিস্তলের গুলিতে কোনো কাজ হবে না।